সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনাকালের শিক্ষা ব্যবস্থা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ম.শ. আরিফিন সিদ্দিক। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা করোনাকালের শিক্ষা ব্যবস্থায় দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার সেভাবে খোলেনি, বা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এইচএসসি বা এসএসসি পরীক্ষায় যে অটো প্রমোশনের যে বিষয়টি, মূল্যায়নের ভিত্তিতে যেটি দেওয়া হবে, তার আইনও সংশোধন করা হয়েছে। করোনাকালীন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেটিকে আপনার মূল্যায়নটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। করোনাকালে সারা বিশ্বেই শুধু শিক্ষা নয়, সব কিছুই বিপন্ন। শিক্ষা একটু বেশি হয়েছে, বিপন্নতা যদি লক্ষণীয় দিকটি আমরা ধরি। আর বাংলাদেশে শিক্ষা সবসময় হযবরল ছিল, করোনায় আরও বেহাল হয়ে গেছে। যেমন ছোট্ট একটা কথা বলি, অনেক কথা আছে। আমাদের সংবিধানে 17 নম্বর ধারা আছে, সেখানে বলা আছে একমুখী বিজ্ঞান সম্মত শিক্ষা। তো এটা বলবার জন্য বেশি কিছু বুদ্ধিমত্তার দরকার হয় না, যে বাংলাদেশে বহুমুখী শিক্ষা আছে এবং সরকার পোষিত। তো কাজেই শিক্ষা কিছুই ছিল না। উপরন্তু আরেকটু সমস্যা হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম যে সরকারের হাতে যে আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, দুটোতেই ভালো ফলের বিস্ফোরণ ঘটল। হঠাৎ করেই আমার সন্ততিদের মেধা বিস্ফোরণ ঘটে গেল, খুব ভালো কথা। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে তারা আসে, তখন A5 অকৃতকার্য হচ্ছে। আবার খুব সাধারণ মেধার ফল যা পাচ্ছে, তারা খুব ভালো ফল করছে। এবং আমার নিজের অভিজ্ঞতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে, যে A5 পাওয়া ছাত্রছাত্রীরা বাংলা বানান বা ইংরেজি বানানও জানে না। তো যাকে সব কিছু মিলিয়ে এখন সমস্যাটা হয়ে গেছে যে শিক্ষা চরম অব্যবস্থাপনার শিকার। আমার সন্ততি, আমার শিক্ষার্থীদের মেধা কিন্তু খুব ভালো। আমি শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার এই ছেলেমেয়েরাই যখন বিদেশে যায় ভালো ফল করে, পদ্ধতি ব্যবস্থাপনা অনেক উন্নত, সেই জন্য। তো কাজেই ওদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো না, কাঠগড়ায় দাঁড় করাবো যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তাদেরকে আমি সবসময়। আর করোনাকালে আপনি যেমন করে বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, সারা পৃথিবীতে তাই ছিল। ইদানিংকালে কিন্তু পশ্চিম দুনিয়াতে বিশ্ববিদ্যালয়গুলো বা স্কুল কলেজ খুলতে শুরু করেছে, কোনো কোনো জায়গায় আবার নতুন করে লকডাউন হয়েছে। সে জায়গায় তো এখন বিকল্প কিছু ছিল না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান মানে গুচ্ছ মানুষের সমাহার। সেখানে করোনা সংক্রমণের আশঙ্কা বেশি থেকে যায় বলে বন্ধ করতে হয়েছে। সরকার কাজটা ঠিক করেছে। আবার এখন যে সরকার ভাবছে যে পরিস্থিতি বিবেচনা করে মার্চের মাঝামাঝি দেখা যাবে খোলা যায় কিনা, সেটাও বাস্তবসম্মত সিদ্ধান্ত। আমি সরকারের সঙ্গে আছি এদিক থেকে। কিন্তু এই যে ফলাফল দেওয়া হলো অটো পাস দিয়ে, এই জায়গায় হয়তো বিকল্প কিছু ছিল না, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে অনিবার্য সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে তবু মনে হয়, খুবই বিনম্র কথনে বলছি, যে অন্তত কিছু মেধা যাচাই করার পথ ছিল। এখন তো কম্পিউটার আছে, কম্পিউটার যদিও 69% শিক্ষার্থী কিন্তু এই নতুন ডিজিটাল প্রযুক্তির সুযোগ পাচ্ছে না, তবু যতটা ছিল তার মধ্যে থেকে অন্তত একটা অ্যাসাইনমেন্ট দাও যেত সৃজনশীল, যা কোনো বইতে পাওয়া যাবে না, মেধা প্রজ্ঞা যা আছে তার ভিত্তিতে লিখবে। যেমন ধরা যাক মুক্তিযুদ্ধের চেতনা, জি, বলতে কি বোঝো?
আমি লিখে দিতে পারি, এই প্রশ্নের উত্তর সঠিক করা খুব কঠিন। কারণ আমি নানান জনের কাছে লেখা পড়েছি, শুনেছি। মুক্তিযুদ্ধের চেতনা বলতে তারা অনেক কিছু বোঝান, কিন্তু আসল ব্যাপারটা আড়ালে রয়ে যায়। তো এটা দিয়ে শিক্ষকদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে উত্তরগুলো মূল্যায়ন করা যেত। যেমন আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং ছাত্রছাত্রীদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তারা কুরিয়ারে পাঠাচ্ছে, আমরা নিয়ে মূল্যায়ন করে আবার নম্বর পাঠিয়ে দিচ্ছি। তো সেই একটা পদ্ধতি হতে পারত, যে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা সেখানে জমা দিত, একটা মূল্যায়ন হতো। এখন যেটা হচ্ছে, এই ফলাফলটি জন্যে ওদেরকে কোনোভাবেই আমি দোষ দেবো না, কারণ পরিস্থিতি ওদের বাধ্য করেছে এটা গ্রহণ করতে। যা করেছে তার জন্যে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, যার যা প্রাপ্য। কিন্তু বিশ্ববিদ্যালয় এলে তারা যেন মেধা যাচাই ছাড়া ভর্তি না হয়। বিশ্ববিদ্যালয় তেমনি শেষ হয়ে গেছে আমার বিবেচনায়। বাংলাদেশে এই মুহূর্তে সংজ্ঞার্থ নিহিতার্থ অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয় নেই, উপাচার্য নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং কদিন আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মূল প্রবন্ধ পড়তে গিয়ে এই কথাটা আমি বলেছি। জি। তো এখন মূল কথাটা হচ্ছে, সরকার যা করার তা করেছে, তবে শিক্ষা মন্ত্রণালয় সঠিক পরামর্শ পায়নি আমার কাছে মনে হয়। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো স্যার। অধ্যাপক ডক্টর আরএফএন সিদ্দিক স্যার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেটি আনোয়ার হোসেন স্যার বললেন যে মেধা যাচাই করা উচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, সেখানে যেখানে শতভাগ পাস বা সবাইকে যখন কৃতকার্য করা হলো, তারা আসলে কিভাবে ভর্তি হতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে, আর যারা পারবে না বা যাদের সুযোগ হবে না তাদের পরবর্তী শিক্ষা জীবনের কি হবে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, করোনার সংক্রমণ এবং করোনার সংক্রমণের কারণে আমরা এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো নিতে পারিনি। পরবর্তীতে তাদেরকে এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করে একটি সনদ দেওয়া হলো, মার্কশিট দেওয়া হলো এবং সেইভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। এগুলো আমরা বাস্তবতা জানি। এটা ঠিক যে এখন একটা সময় পার করছি আমরা, যেটা আদর্শ সময় নয়, আদর্শ পরিস্থিতি নয়। তো আদর্শ সময় না হলে আপনি আদর্শ সিদ্ধান্ত কতটুকু নিতে পারবেন সেটাও প্রশ্ন থেকে যায়। যে সিদ্ধান্তই আমরা নেই না কেন এখন, সরকার নিক, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিক, সেই সিদ্ধান্তকে একেবারে পারফেক্ট সিদ্ধান্ত, 100% সঠিক সিদ্ধান্ত বলা যাবে না। কারণ ওই যেটা বললাম যে পরিস্থিতি তো আমাদের অনুকূলে নয়। কিন্তু যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয়, একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত হয়, যে বাস্তবতার নিরিখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো সেদিক থেকে বললে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল যেভাবে দিয়ে দেওয়া হয়েছে, যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, সেটি নিয়ে হয়তো আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তারপরে আমার মনে হয় যে এটার একটা বাস্তব ভিত্তি আছে এবং সেভাবেই করা হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়, এটি ইতিমধ্যে আমি দেখেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলেছে কোনো কোনো বিশ্ববিদ্যালয় নিজেরাই ভর্তি পরীক্ষা মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচিত করে ভর্তি করবে, এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি, অর্থাৎ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা আয়োজন করবে এবং ছাত্রছাত্রী ভর্তি করবে। তো তাতে বোঝা যাচ্ছে যে যে ছেলে মেয়েরা হয়তো পরীক্ষা দেয়নি, এইচএসসি পাশ করে এসেছে, তাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদেরকেও সামনে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেখানে তারা তাদের যে মেধা যোগ্যতা সেগুলো স্বাক্ষর রেখে তারা ভর্তি হবে। আমি আশাবাদী এই কারণে যে আমাদের ছাত্রছাত্রী যারা এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসলো, প্রায় 13,80,000 বা 14 লক্ষের কাছাকাছি, এরা কিন্তু সবাই একাদশ দ্বাদশ শ্রেণী লেখাপড়া করেছে, শ্রেণীকক্ষে উপস্থিত ছিল, পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষা দিয়েছে এবং এইচএসসির
মূল পরীক্ষা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য তারা অপেক্ষা করছিল, তারা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু মার্চ মাসে যখন করোনার মহাসংকট দেখা দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবেই তারা পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা না দিয়ে, পরীক্ষা যেহেতু নেওয়া যাচ্ছে না, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা নেওয়া যাচ্ছে না, সরকারের নানা চিন্তা ভাবনা পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যদি তারা যে প্রস্তুতিটা নিয়েছিল এবং এইচএসসি পর্যায়ের যে লেখাপড়া, সেগুলো যেহেতু তারা শেষ করেছে শ্রেণীকক্ষে, অতএব সেই প্রস্তুতিটি যদি তারা এখন অব্যাহত রাখে, সেই প্রস্তুতিটি নিয়ে যদি তারা এগিয়ে যায়, আমার ধারণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভর্তি পরীক্ষা নেবে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি পরীক্ষার কিন্তু মূল প্রশ্ন হবে এইচএসসি বা সমানের কোর্সের কারিকুলাম বা পাঠক্রম অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী। তো তারা যদি সেই প্রস্তুতিটাকে অব্যাহত রাখে, আমার মনে হয় যে তারা তাদের কাঙ্ক্ষিত বিষয়, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার একটা সুযোগ তারা নিতে পারবে। হ্যাঁ, এটি ঠিক, এটা আপনি সবসময় বলতে পারেন, শুধু এবার করোনার জন্যই যে এই ঘটনা ঘটছে তা নয়। যে আমরা ধরি যে কোনো একজন ছাত্র বা ছাত্রী, সে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, কিন্তু হয়তো কোনো কারণে সে সেই বিশ্ববিদ্যালয়ে, তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল না, কিন্তু নিশ্চয়ই অন্য একটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায়। অথবা ধরে নেই যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা রাখে, সেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু যে বিভাগে সে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, সেই বিভাগে হয়তো সে সুযোগ পেল না, অন্য একটি বিভাগে সে সুযোগ পেল। এই ধরনের পছন্দের কিছু হেরফের ঘটে, এটা অন্য সময়ও ঘটে, এবারও হয়তো সেটা ঘটতে পারে। তো সেটি একটা দিক। কিন্তু মোটামুটি ভাবে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তার যে মোট আসন সংখ্যা এবং যে ছাত্রছাত্রীরা পাশ করেছে, তাদের সকলেই কিন্তু উচ্চশিক্ষার জন্য আগ্রহী হবে না। অনেকে ঝরে যাবে, অনেকে ব্যবসা বাণিজ্যে যুক্ত হবে, অনেকে বাবা মার সাথে অন্যান্য কাজে যুক্ত হয়ে যাবে। অতএব যারা উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী, উচ্চশিক্ষা পেতে চায়, তারা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ না পেলেও কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পাবে, এটি আমি ধারণা করি। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। কিছু তো বাদ পড়াশোনা থেকে যায়। আপনার কাছে আবার আসবো স্যার। মানর হোসেন, যেটি স্যার বললেন যে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা হয়তো সুযোগ পাবেন, করোনাকালীন সময় মেধা যাচাইয়ের ভিত্তিতে সেই সুযোগ দেওয়ার কতটা চ্যালেঞ্জ হবে, বা আসলেই কি তারা প্রতিষ্ঠানে যেতে পারেনি, কারণ এবার পাশের হার অনেক বেশি। আপনাকে ধন্যবাদ জাহিদ। আমি আপনার প্রশ্নে আসার আগে আমি একটু প্রিএম্বল টাইপের কথা বলতে চাই। দেখুন, করোনা বা কোভিড-19-এ পৃথিবী সহ আমাদের দেশের কথা ধরে পৃথিবী বাদ দেন, আমাদের দেশের মধ্যে এমন কোনো সেক্টর নাই যেটা শ্যাটার্ড হয় নাই, হ্যামার্ড হয় নাই, সরি, কিন্তু শ্যাটার্ড হয়ে গেছে শিক্ষা। এত বেশি ক্ষতিগ্রস্ত আর অন্য কোনো সেক্টর বা অন্য কোনো হয়েছে বলে আমাদের জানা নেই, আমরা এখন পর্যন্ত জানি না। অন্যান্য সেক্টরে ক্ষতিপূরণের জন্য, ক্ষতিটাকে পোষণ করে আসার জন্য বিভিন্ন ইনসেন্টিভ প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু করোনা এই শিক্ষাতে আপনি দিচ্ছেন কি করে? দেওয়ার উপায়ও নাই কোনো। আপনি কিভাবে দেবেন? টাকা দিয়ে তো শিক্ষা হবে না, টাকা দিলে না, কিছু টাকা দিলেন, কিন্তু জ্ঞানটা তো আর হলো না। আর এবারে ডক্টর আনোয়ার যা বলেছেন এবং আরফিন সিদ্দিকী যা বলেছেন, এবারে যে পাস করানো হলো, যে রেজাল্টটা দেওয়া হলো, পাস করেছে, এটা সত্যি কথা, এখানে মেধা যাচাই হয় নাই, হওয়ার কোনো কারণও নাই, সুযোগও নাই। কিন্তু এটাও সত্যি কথা, এটা না করলে পরে এতগুলি ছেলের, এত লক্ষ, টোটাল ফিগারটা আমার খেয়াল নাই, তাদের এই এডুকেশন ইয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জিপিএ 5 পেয়েছে 1,61,807 জন। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে জায়গা হবে না। থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি, থ্যাংক ইউ স্যার। এই তো সিচুয়েশনটা, তো এই পরিস্থিতিতে যে কোনো কাজেরই সমালোচনা করা যায়, ইভেন এক্সট্রিম পজিটিভ কাজেরও সমালোচনার পয়েন্ট থাকে, কাজেই ওদিকে আবার যাওয়ার কোনো কারণ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি না সমালোচনা করার, বললাম তো আজ পয়েন্ট থাকবে, এক্সট্রিম ভালো কাজেরও পয়েন্ট থাকে সমালোচনা করার, কিন্তু প্রয়োজন নাই কোনো। ওদিকে না যেয়ে বরং আমরা এদিকে যাই যে
শিক্ষা ব্যবস্থাটা লণ্ডভণ্ড হয়ে গেছে। আগেও যে খুব একটা ভালো হাল ছিল তা না, এটা প্রফেসর সাহেব বলেছেন, প্রফেসর কিছুক্ষণ আগেই। এটা একে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন এটাকে আবার রিগ্রুপিং, আমরা চলতি কথা বলছি রিগ্রুপিং করা আর কি। রিগ্রুপিং করবে কিভাবে, ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট, হাইয়েস্ট তারা পলিসি ম্যাটার কী হবে না হবে, কাদেরকে দিয়ে করাবে না করাবে তাদের ব্যাপার। কাজে এটা স্ট্যাবলিশ যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা সেক্টর। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কোনো কনফিউশন নেই। এখন আমি আপনার প্রশ্নতে আসি, যাদেরকে পাস করানো হয়েছে বা যারা পাস করেছেন, আমাদের সময় তখন আমরা পারহ্যাপস দেন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন দ্য ইয়ার 1962, যখন গ্র্যাজুয়েশন দেওয়া হয়েছিল অটোতে। তার অবশ্য কখন কারণ ছিল এডুকেশন কমিশন রিপোর্টের এগেনস্টে মুভমেন্ট, লম্বা মুভমেন্ট চলেছিল সম্ভব কয়েক মাস। আহমদুর রহমান কমিশন রিপোর্ট চলতিভাবে আমরা যেটাকে জানি আর কি, আমি 62 সনের কথা বলছি আর কি। এনিহাও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু ওটা থাক, অতীত থাকুক। এখন যেটা জিনিসটা হবে সেটা হচ্ছে যে যারা প্রমোশন পেয়েছেন বা যারা অলরেডি কাগজে কলমে এলিজিবল হয়ে গেছেন টু গেট এন্ট্রি আর অ্যাডমিশন ডিগ্রি সেকশন বা ডিগ্রি ক্লাসে, তাদেরকে তো পরীক্ষা দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি হোক আর যে কোনো ইউনিভার্সিটি হোক, অ্যাডমিশন টেস্ট ছাড়া, ওই অ্যাডমিশন টেস্টে পাস করতে হবে এবং ব্যবস্থা করলে অ্যাডমিশন পাবেন অথবা পাবে না। এই তো কাজেই তাদেরও উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই যে বাহ, ডুগডুগি বাজানোর কোনো কারণ নাই যে আমরা পাস করে গেছি। ফর ফার্দার হায়ার এডুকেশন দে উইল হ্যাভ টু প্রিপেয়ার দেমসেলফ ফ্রম রাইট নাও, যে আগামীতে যে পরীক্ষা হবে সেখানে আমাকে পাস করতে হবে, নতুবা আমি আমার এই ডিগ্রি এইচএসসি তো ডিগ্রি না, ধরুন তাও আমি চলতিভাবে কথা বলছি, এই পর্যন্তই আমাদের লেখাপড়া থাকতে হবে। এই জিনিসটা তাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই ব্যাপারে গার্জিয়ানদের খুব সচেতন হতে হবে, সাংঘাতিক রকমের সচেতন হতে হবে। না হলে পরে দেখবে যে তাদের ওয়ার্ডসরা বা তাদের সন্তান সন্ততিরা একটা স্টেজ পর্যন্ত যে আর পারছে না, তখন আবার কিন্তু ঘুরে ফিরে দোষ আসবে যে অটোমেটিক অটো পাস করা গেছে। মনোয়ার হোসেন, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনওয়ার হোসেন, যেটি মনোয়ার হোসেন বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদেরকে প্রস্তুতি নিতে হবে বা সেখানে মেধার ভিত্তিতে বা মেধা যাচাই করে ভর্তির যে প্রক্রিয়া, সেখানে কি কোনো পরিবর্তন আনা উচিত কিনা? কারণ আগে এসএসসি এইচএসসিতে একটি মার্কস দেওয়া হতো যে তার এই মূল্যায়নের ক্ষেত্রে, আর এখানেই বা ভর্তি পদ্ধতিতে কী হতে পারে? আর একটি হলো যারা পাশ করছে ভালো A+ পেয়েছে, তাদেরও তো সবার জায়গা হবে না ইউনিভার্সিটিতে। আমরা তো হিসেব করে সংখ্যা তত্ত্বের প্রেক্ষাপটে এই একটা খুবই আশঙ্কামূলক উপসংহার টানছি। আমি অন্তত এই কথা জোর দিয়ে বলবো, বিশ্ববিদ্যালয় অর্ধ শতাব্দীর বেশি শিক্ষকতা করছি, যে মেধা অবশ্যই যাচাই করতে হবে। 1 নম্বরে প্রসঙ্গে আমি কখনো দ্বিমত গ্রহণ করতে রাজি নই। 1, 2, আমাদের যে প্রচলিত ভর্তি পরীক্ষার যে ব্যবস্থা, তার সঙ্গে আমি সবসময় দ্বিমত পোষণ করেছি। সেই ভর্তি পরীক্ষায় মেধা যাচাই হতো না, তো বহু নির্বাচনী পদ্ধতি, MCA বলতো ধরনের, তো সেখানে টিক মার্ক দিতে হতো, ওই যে কম্পিউটারে দেখবার জন্য গোল চিহ্ন ইত্যাদি ইত্যাদি। এটা কোনো পরীক্ষা নয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এটা হচ্ছে কেরানিগিরির চাকরির জন্য এ ধরনের পরীক্ষা হতে পারে, যে বাংলাদেশের জন্ম কত সালে হলো। এখন যে জানে গাইড বই পড়ে সে বলবে 71-এ, আর যে জানে না বলবে 47-এ। তো এটা কোনো মেধা নয়, মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়। কারণ বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা পর্যায়ে, যেখানকার কাজই হচ্ছে জ্ঞান সৃজন, প্রচলিত জ্ঞান গ্রহণ, নতুন জ্ঞান সৃজন এবং সঞ্চালন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ নাই। এবং সেই জন্য পিজি হার্টগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বলেই দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ পড়ানো এবং গবেষণা করা।
গবেষণা না করে পড়ানো সম্ভব নয়। তো গবেষণা না করা শিক্ষকরাই কিন্তু বাংলাদেশে রাজনীতির সুবাদে জিন্দাবাদ করেছে বেশি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তার মূল উদ্দেশ্যের সঙ্গে নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো এখন কথা হচ্ছে এই যে আমার অভিজ্ঞতা হয়েছে যে বর্তমান পদ্ধতিতে যে ছাত্রছাত্রীরা আমরা পেয়েছি, যেমন আমি বলছি A5, আমার অভিজ্ঞতা জাতি বানান তয় দীর্ঘইকার লিখেছে, একেবারে বাস্তব দৃষ্টান্ত। তো সেই জন্য আমি মনে করি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে। কিভাবে নেওয়া যায়? আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকার সৃজনশীল প্রবর্তন করেছে, ওটা সৃজনশীল না, শিক্ষা মন্ত্রণালয় জানে না ওটা। আমরা প্রশ্নও করতে জানি না। প্রশ্নকে সৃজনশীল কীভাবে করতে হয়, যে আমি শিক্ষার্থীকে তথ্য দেব, বিশ্লেষণটা তার কাছ থেকে আদায় করে নেব। যেমন পদ্ধতি আমি যেটা বলছি যে বাংলা একটি স্তবক থাকবে, ইংরেজি করে দাও 5টি বাক্যের, আবার ইংরেজি একটু স্তবক থাকবে 5টি বাক্যের, বাংলা করে দাও, তখন তার ইংরেজি বাংলা জ্ঞানটা দেখব। অথবা 10টি বাক্যে অমুক বিষয়ে বর্ণনা করো। এই ধরনের পরীক্ষা নিতে হবে। কারণ ভাষার জ্ঞান যদি না থাকে, বিষয়ের জ্ঞান কখনোই হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না আর কি। তো এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া দরকার। তখনই কিন্তু আমি বুঝবো কার কি মেধা আছে কি নেই, কে কতটুকু শিখেছে কে শেখেনি। তো সেই জন্যে আমূল পরিবর্তন করতে হবে ভর্তি পরীক্ষা। এটা কম্পিউটারের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতেও হতে পারে, এটা হবে না যে তা নয়। আর সরাসরি পরীক্ষা নিতে অসুবিধা কি? একটি বেঞ্চ হচ্ছে 6 ফিট, তা 2 প্রান্তে 2জন বসে, 3 ফিট তো থাকছেই, অসুবিধা কি আছে? আমরা সবই করছি, বাজার হাট করছি, অনুষ্ঠান করছি, সবই করছি। শিক্ষার বেলায় একটু তো সচেতন হয়ে কাজ করলেই হয়। আর মানুষের আয়ু যার আছে সে বাঁচবে, যা থাকবে না তাকে কেউ বাঁচাতে পারবে না। কাজে আমাকে সামনে এগোতে হবে। আমি মনে করি আমার সব কিছু করে সামনে এগোতে হবে। তবে আমার ভর্তি পরীক্ষার এখন প্রত্যেক বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে হয়। কারণ একটা অনুষদের পরীক্ষা একসাথে হচ্ছে, তারপর থেকে সেখান থেকে বেছে বেছে বিভাগ দেওয়া হচ্ছে। এবং আমার ছাত্রছাত্রী থেকে জিজ্ঞাসা করি, হয়তো 100-150 ছাত্রছাত্রী, কজন ইতিহাস পড়তে চেয়েছ? 10-12টা হাত। অর্থাৎ বাকি যেগুলো এসেছে কিছু পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে আসছে। তা না করে প্রত্যেক বিভাগের মধ্যেই প্রতিযোগিতা হওয়া উচিত। অর্থাৎ ইতিহাস যারা পড়তে চেয়েছে 200, 250, 300, 500, তাদের মধ্যে থেকে আমি 100 জন নেই। তো কাজেই বর্তমান প্রচলিত ভর্তি পরীক্ষা সম্পূর্ণ অযৌক্তিক, ত্রুটিপূর্ণ। এটা উচ্চশিক্ষাকে সর্বনাশ করে দিয়েছে। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক স্যার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যেটি আনোয়ার হোসেন স্যার বললেন যে বর্তমান ভর্তি পরীক্ষা অনেকটা ত্রুটিপূর্ণ। সেখান থেকে আসলে বেরিয়ে আসার আপনার পরামর্শ কি? দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য থাকাকালীন সময়ে বা সেখানকার ভর্তি পরীক্ষা এখনকার সময়ে নেওয়া কি সম্ভব কিনা? না, আপনি এটা ঠিকই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হয়। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে থেমে থাকার কোনো সুযোগ নাই। গত বৎসর আমরা যেই জায়গায় ছিলাম, এই বৎসর তার চেয়ে আরো একটু উন্নত জায়গায় আমরা যেতে চাইবো, এটাই স্বাভাবিক। একজন শিক্ষক তিনি কখনোই কিন্তু তার শ্রেণীকক্ষে ক্লাস শেষ করে যখন বাইরে আসেন তখন মনে করেন না যে তিনি সবচেয়ে ভালো ক্লাসটি নিয়েছেন। তিনি সবসময় মনে করেন যে এই ক্লাসটি আরো ভালোভাবে নেওয়া যেতে পারত, আরো এইভাবে ছাত্রছাত্রীদেরকে বলা যেতে পারত। অর্থাৎ একজন শিক্ষক কিন্তু সবসময় একটা অতৃপ্তির মাঝে থাকেন। তো ঠিক একইভাবে আপনি ভর্তি পরীক্ষার কথাই বলেন বা অন্যান্য পরীক্ষার কথাই বলেন, সব পরীক্ষাই একটা আপনার নিয়মিতভাবে একটা মনিটরিং এর মাধ্যমে মূল্যায়ন করে এগুলোকে আরো উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেটাই আমাদের সবার উচিত। এই যে এবার গুচ্ছ পদ্ধতির কথা বলা হচ্ছে, যে কতগুলো বিশ্ববিদ্যালয়ে একসাথে মিলে পরীক্ষা নেবে, করোনার এই যে মহামারী অতিমারী, এই করোনা মহামারীতে পরীক্ষা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যদি আলাদা আলাদা পরীক্ষা নেয়, ছাত্রছাত্রীদের উপরে চাপ পড়বে। অতএব একটা সমাধান
সরকারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু এটা ঠিক যে ইতিমধ্যেই আমরা প্রায় সব বিশ্ববিদ্যালয়ের মতামত পেয়েছি যে তারা ভর্তি পরীক্ষা ছাড়া পরীক্ষা নেবে না, কিন্তু ভর্তি পরীক্ষা নিশ্চয়ই তারা স্বাস্থ্যবিধি যতটুকু অনুসরণ করা যায় সেটা করবেন আমি আশা করি। বাংলাদেশে মাস্ক পরিধান করা এটা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক একইভাবে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা যদিও বলা হয়, কিন্তু আমাদের এই 55,000 বর্গমাইলের এই ছোট্ট ভূখণ্ডে কতটুকু আমরা এই 16 কোটি মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার মতো সুযোগ দিতে পারবো সেটা নিয়ে আমার নিজেরও প্রশ্ন থাকে। কিন্তু তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান হয়তো চেষ্টা করে 2 শিফটে 3 শিফটে পরীক্ষা নিয়ে সেটা সমাধান করতে পারবো। তবে এই যে পরীক্ষার কথা বললেন, পরীক্ষা কিভাবে নেওয়া দরকার, বিভাগবারী পরীক্ষা নেবেন নাকি অনুষদ বাড়ি পরীক্ষা নেবেন না উচ্চ পদ্ধতিতে নেবেন, কি ধরনের প্রশ্ন করবেন, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই আলোচনা হওয়া দরকার আছে। আমাদের শিক্ষাবিদ যারা আছেন, যারা মূল্যায়ন পদ্ধতির সঙ্গে যুক্ত থাকেন, তারাও এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা আগেও করেছেন, এখনো করছেন। আমার মনে হয় যে এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ সারা দুনিয়াই এগিয়ে যাচ্ছে, তো আমাদেরকে তো এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, এটা ঠিক, কিন্তু এখন এক সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার বিভাগ তার ভর্তি পরীক্ষা কন্ডাক্ট করে ছাত্রছাত্রী বাছাই করত। পরবর্তীতে একসময় দেখা গেল যেটা সম্ভব হচ্ছে না, তখন অনুষদ ভিত্তিক গেল, ইউনিট ভিত্তিতে হচ্ছে। এখন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু এই জায়গায় আমরা এসেছি। এবার এখান থেকেও আরো আপনার সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনী প্রক্রিয়া বের করা যেতে পারে। সারা পৃথিবীর অভিজ্ঞতা তো আমাদের সামনে আছে, অন্যান্য দেশের অভিজ্ঞতাও আছে, কিন্তু সমস্যা হয়ে যায় যে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা এত বেশি। যেমন এইবারই দেখেন যে জিপিএ 5 পেয়েছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা 1.5 লক্ষের উপর। তো সেইটা একটা সমস্যা হয়ে যায় আমাদের দেশে। তারপরে আমি মনে করি যে সম্মিলিতভাবে যদি আমরা সবাই চিন্তা ভাবনা করি, চেষ্টা করি, নিশ্চয়ই একটা পদ্ধতি বের করতে পারবো। তবে যে পদ্ধতি বের করবেন এটাই আবার হয়তো 5 বছর পরে আবার রিভিউ করা দরকার হবে, আবার এটাকে পরিবর্তন করা দরকার হবে। এই শিক্ষার ক্ষেত্রটাই গতিশীল ক্ষেত্র, এখানে গতিশীল মন মানসিকতা নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের শিক্ষকরা তাই করেন, শিক্ষাবিদরাও তো সেইভাবে চিন্তা ভাবনা করছেন বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে সমস্যা আমাদের সামনে আছে, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে সমস্যার সমাধানের দিকে যেতে হবে। আর বিশেষ করে যে ছাত্রছাত্রীরা এবার এইচএসসি এবং সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কারণ তারা এমন একটা কঠিন সময়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জন্য প্রস্তুতি নিয়েছিল, যেটি আসলেই আমাদের কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না। তো সেই সময়ে তারা নিজেদেরকে সুরক্ষা করে, তাদের অভিভাবকদেরকে সুরক্ষা দিয়ে তারা যে এই পর্যন্ত এসেছে, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং সেই মন মানসিকতা নিয়েই তারা সামনে ভর্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এবং আমি আশা করব যে তারা প্রত্যেকেই তাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেই জায়গায় পৌঁছানোর, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। আপনার কাছে আবার আসবো আমি স্যার। মানুর হোসেন, যেটি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার কথা বলছিলাম, করোনা সংকটের সময় আসলে মান ঠিক রেখে ভর্তির পদ্ধতিতে আসলে কি পরিবর্তন আসতে পারে বা কি ধরনের পদ্ধতিতে নতুন করে ভর্তি পরীক্ষা চিন্তা ভাবনা করা যেতে পারে? ধন্যবাদ। দেখুন, এটা এমন একটা টেকনিক্যাল বিষয় যেটাতে সরাসরি যারা শিক্ষাদানের সাথে জড়িত তারা ছাড়া অন্য কারো পক্ষে জিনিসটা রিয়েলাইজ করাও কঠিন, স্পেসিফিক্যালি বলাও কঠিন। সাধারণভাবে বলা যায়, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা যখন ভর্তি হয়েছি তখন কিন্তু আমাদের পরীক্ষা ছিল কি, কোনো কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা তখন ছিল, তখন বলা হতো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চেয়ারম্যান বলা হতো না। হেড অফ দ্য ডিপার্টমেন্ট হি ইজ অল ইন অল, এবং ওনার ওই স্ট্যাচারের টিচার এই সমস্ত, ওনাদের যেমন পার্সোনালিটি তেমন নলেজ তেমন ফেম নেম সমস্ত কিছুই। তারা বলতেন যে এখানে ছাত্র বেশি হয়ে গেছে, বলতে যে নোটিশ টানিয়ে দিচ্ছ অমুক তারিখে যারা যারা করতে চাও ফর্ম জমা দিছো, সে পরীক্ষা দেবে। ওখানে পরীক্ষা হলো, ওখান থেকে হয়তো 2, 4, 10 জন 20 জন বা কোনো কোনো ডিপার্টমেন্টে যেখানে ছাত্র খুব বেশি ভিড় করতো, যেমন সায়েন্সে ভিড় করতো বেশি ফিজিক্সে, আর্টসে বেশি ভিড় করতো ইকোনমিক্সে, এরকম কিছু প্রচুর বাদ পড়ে যেত। সেখানে কারো কোনো বলার সে থাকতো না। তারা যতগুলি তাদের, আমাদের সময় বলি 32টা সিট ছিল আমাদের সময়, 32 সিটস সোয়াল সায়েন্সে। আমাদের হেড তখন ছিলেন বি করিম সাহেব। 32টা সিটে তো 33 জনকে উনি নেননি,
32 জনকেই নিয়েছেন। দুই একজন যারা একের কাছাকাছি তাদের একটা কনসিডারেশন ছিল যে বাই চান্স যদি কেউ এখান থেকে ড্রপ আউট হয়ে যায় বা ভর্তি না হয়, সেক্ষেত্রে সেখানেও মানে মেরিট অনুযায়ী Merit এক নম্বর যা আছে তাকে নিয়ে নেওয়া হবে। ওই 3 জন বা 4 জনের নামও দিয়ে দেওয়া হতো, বাকি নাই সব। কারো বলার কিছু ছিল না, বলতেও না। এটার কারণে অ্যাজ এ রেজাল্ট হতো নাকি, আপনি যাই ওখান থেকে যেই বেরোতো, ওই সময় যে আজে বাজে ছাত্র ছিল না তা না, ছিল। কিন্তু যারা পাশ করে যারা বেরিয়েছে তাদের মেরিট বা তাদের মেধা সম্বন্ধে খুব একটা বেশি চ্যালেঞ্জ করার মতন কিছু ছিল না। একেবারে জেনে শুনে তাই বেরিয়েছে সেখানে। এখন ব্যবস্থাটা হচ্ছে যে প্রফেসর সাহেব যেটা বললেন যে ঠিক আছে সব ব্যাপারে পরীক্ষা নিচ্ছি, সরি এই Combined সাবজেক্টে যারা পরীক্ষা ভর্তি দিতে। হতে চায়, MCQ পদ্ধতিতে। হ্যাঁ, তো সেখানে যারা ভর্তি তাদের পরীক্ষাটা নিয়ে নাও। ওখানেও কিন্তু একই অবস্থা দাঁড়াবে। সাপোজিং টোটাল সিট যদি সেখানে হিস্ট্রি ডিপার্টমেন্টে ধরুন ঢাকা ইউনিভার্সিটি, হাইপোথেটিক্যাল কথা বলছি, ফিগার নিয়ে কথা বলছি না আমি, জি। হয়তো সে 80টা সিট আছে, সে এখন পরীক্ষা দিলে হয়তো 1800, সে ন্যাচারালি ওখান থেকে 80 নিতে গেলে তো আপনার বাদ পড়বেই। যারা বাদ পড়বে তারা কিন্তু বসে থাকবে না, দে উইল সিক অ্যাডমিশন ইন আদার ডিপার্টমেন্ট, যারা পড়তে চায়। আর যারা যারা চান্স নেন, ধরো ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি নতুন ব্যবসা করবো, তাদের দেশে বেড়ে ছিল, তাদের কথা ভিন্ন। মানসিকতার ব্যাপার আছে এখানে। ক্যাজুয়ালি কেউ যদি ক্যাজুয়াল ছাত্র মানে ক্যাজুয়ালি ভর্তি হয়েছে এরকম ছাত্র কিন্তু আছে, চান্স পাইছেই ভর্তি হয়ে গেছে, রেলে হইতাম না, চান্স না পাইলে ব্যবসা করতাম বা বিদেশে চলে যেতাম বা একটা কিছু করতাম, এরকম ছাত্রও কিন্তু আছে। কাজে এই হিসাবে আমি জিনিসটা তো বলি যে আগে কথাটা আমি আগে বলেছি যে এক্স্যাক্টলি যারা টিচিংয়ের সাথে সরাসরি জড়িত তারা ছাড়া অন্য কারো পক্ষে প্রপারলি এবং স্পেসিফিক্যালি এই ব্যাপারে সাজেস্ট করার মতন সম্ভব, অন্তত আমার পক্ষে সম্ভবপর না। যারা আছেন তারাই সাজেস্ট করবে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এবং এটার জন্যই তারা বেতন পাচ্ছেন, এটার জন্যই তাদেরকে অনার দেওয়া হচ্ছে। একটা ইউনিভার্সিটি টিচার মানে কি, অনারেবল পারসন। এই অনারটা স্টেট দিচ্ছে, সমাজ দিচ্ছে। এবং তার আদার সাইডস সাংসারিক ব্যাপারটা যেগুলি আই মিন বেতনটা সেগুলো স্টেট বা সমাজই দিচ্ছে। এই জিনিসটা তো তাদেরকে দেখতে হবে, তাদের সিনসিয়ারিটি। আমি এখানে একটা কথা চিনিতে, লেট দেম প্রুভ দেয়ার মেটল তার প্রুভ করুক যে আমার যোগ্যতা কতখানি, বা আমাদের মেটলের বাংলা আমি জানি না কি, এনিহাউ METTLE যাকগে, যে সেটার যে প্রুভ করুক, দেওয়া হচ্ছে, তারা প্রমাণ করুক, নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক যে হ্যাঁ আমরাও একটা ভালো সিস্টেম অফ অ্যাডমিশন করতে পারি, যেখানে ভালো ছাত্ররাই সিভড হয়ে আসবে, চালনের ভেতর দিয়ে চলে আসবে যারা, জি। এই জিনিসটা করতে পারে। মানার হোসেন, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যেটি আপনি প্রথমে উল্লেখ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা এবং পাঠদান দুটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এবং গুণগত মান, শিক্ষার মান ঠিক রেখে, বা যেটি মনোয়ার হোসেন উল্লেখ করেছেন যে একজন ভালো শিক্ষক ভালো ছাত্র মানে একটি কম্বিনেশন দরকার, সেটার আসলে বাস্তব অবস্থা কি? দেখুন, আপনারা দুজনে মিলে একটা ছোট প্রশ্ন তৈরি করেছেন, কিন্তু তার মাহাত্ম্য ব্যাপক। পিজে হার্টগ প্রথম কনভোকেশনে যে বক্তৃতা করেছেন, আমার প্রবন্ধে আমি উদ্ধৃতি দিয়েছি, সেখানেই এই প্রশ্নটির উত্তর আছে যে শিক্ষক যিনি হবেন তাকে অবশ্যই বিষয় পড়ানোর পারঙ্গমতা অর্জন করতে হবে, গবেষণার দক্ষতা অর্জন করতে হবে। যিনি গবেষক নন তাকে যতই বলা হোক, যেটা হার্টগ এলিমেন্টারি সাবজেক্টস বলেছেন, তিনি ভালো পড়ান, এটা আমি বিশ্বাস করব না। কারণ গবেষণা করলে তার মেধা, প্রজ্ঞা, সজ্ঞা স্ফুরিত হয়, তখন সেটাকে সংযোজন করে ভালো পড়াতে পারে। কাজেই আমি ভালো শিক্ষক পেতে হলে শুধু পড়ানোর জন্য না, গবেষকও পেতে হবে আর কি। যেমন আমার বিভাগের প্রতিষ্ঠাতা রমেশচন্দ্র মজুমদার, তিনি
বা কালিকা রঞ্জন কানুনগো, শেরশাহ খ্যাত, এরা কোনোদিন কোথাও থেকে গবেষণা অনুদান নেননি, সারা জীবন গবেষণা করে গেছেন আর কি, এবং তারা পড়িয়েছেনও ভালো। দুজনেই যাদের নাম নিলাম, দুজনেই শিক্ষক হিসাবে অত্যন্ত সফল ছিলেন, কিংবদন্তির মতো সফল তারা আর কি। তো কাজেই এটা একটা ব্যাপার আছে। এখন কথা হচ্ছে, আমি তো কিছুক্ষণ আগে বললাম বিশ্ববিদ্যালয় নেই, উপাচার্য নেই, বড় দুঃখে কথাটা বললাম। আমি বিচারপতি আবু সাইদ চৌধুরীর হাতে নিয়োগ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় 1970-এ। তিনি আমাকে অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে সিএসএস পরীক্ষা না দিয়ে রেখেছিলেন আমাকে। তার চেতনাটা লক্ষ্য করুন। এবং পাণ্ডিত্যে, ব্যক্তিত্বে অনুসরণীয় অনুকরণীয় ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তারপরে উপাচার্য হলেন অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরী, যিনি বলেছিলেন ইউ ক্যান হ্যাভ অটো প্রমোশন অনলি ওভার মাই ডেড বডি। বঙ্গবন্ধু এসে বাঁচিয়েছিলেন উপাচার্যকে। তো সেই দৃশ্য আমি দেখেছি চোখে তরুণ শিক্ষক হিসেবে, যে জাতির জনক হাত জোর করছেন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের কাছে। আজকে কোথায় সেটা? আচ্ছা যাকে, তো আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনি যখন প্রশ্ন করেছেন, প্রতিষ্ঠান প্রধানের উপরে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, ভাবমূর্তি সব কিছু নির্ভর করে। আপনি ভালো উপাচার্য দেন, সংজ্ঞার্থ নিহিতার্থ অনুযায়ী গ্রহণযোগ্য উপাচার্য, বিশ্ববিদ্যালয় ভালো চলবে, সরকারের সুনাম হবে। এখন সরকারের বদনাম হচ্ছে দলীয় পাহারাদার দিয়ে, সমস্যা হয়ে গেছে ওখানে। তো সেই জন্যে এখন আমার উপাচার্য, আমি মেদিনীপুরে করোনার আগে গেলাম বিদ্যাসাগরের উপরে মূল প্রবন্ধ পড়তে। আমার মতো মূর্খ মানুষকে ইতিহাসের মানুষ বিদ্যাসাগর পড়তে দিতে, যাকে পড়েছে অনেক কষ্ট করে। দেখলাম উপাচার্য ইতিহাসের অধ্যাপক যাদবপুরের রঞ্জন চক্রবর্তী, যাকে 2010-এ দেখেছি, উপাচার্য 2017-তেও যে 18-তেও যে পেলাম। কারণটা কি? তিনি সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হন, এবং তাকে দেখলাম তিনি সেমিনারে এসে প্রবন্ধ পড়লেন, একটি অধিবেশন সভাপতিত্ব করলেন। আমার উপাচার্যকে কোথাও পাই না একাডেমিক কোনো কাজে, বাংলাদেশের কোনো উপাচার্যকে। তো তার কারণটা হচ্ছে আগ্রহ তো নাই, আগ্রহ তো নাই লেখাপড়ার দিকে, গবেষণার দিকে, সমস্যাটা হয়ে যায় সেখানে। আমি কিন্তু বলছি যে সরকার উপাচার্য নিয়োগ দেবে, কিন্তু নির্বাচিত হবে সার্চ কমিটির মাধ্যমে। সার্চ কমিটি কাজ করবে মঞ্জুরি কমিশনের সঙ্গে, মঞ্জুরি কমিশন সচিবিক দায়িত্ব পালন করবে বা সহযোগিতা দেবে, আর কোনো কাজ নাই। আর সার্চ কমিটির যারা সদস্য হবেন, রাজনীতি জিন্দাবাদ করে হওয়া বুদ্ধিজীবী নন, যারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী, তাদেরকে সার্চ কমিটির সদস্য করতে হবে। এই না করলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বাঁচানো যাবে না। সর্বসম্প্রতি সরকার এই করোনার দোহাই দিয়ে একটি আত্মঘাতী কাজ করেছে। লটারি পদ্ধতিতে স্কুল পর্যায়ে ভর্তি হবে। অদ্ভুত ব্যাপার, লটারি থেকে মেধা যাচাই হয়। আমার কাছে একজন তদবির করতে এসছে, তার মেয়েটি ক্লাস 4-এ ভর্তি হবে, 1, 2, 3 1 নম্বরে ছিল, লটারিতে সে বাদ পড়েছে, আর এক স্কুল থেকে নিয়ে আসবে। অথচ লটারিতে জায়গা পাবে যে হয়তো ক অক্ষর গো মাংস। তো এটা সরকার আত্মঘাতী কাজ করলো। কার পরামর্শে? হ্যাঁ, আমি জানি সরকার আমলা প্রভাবিত, আমলা নিয়ন্ত্রিত, আমলাদের পরামর্শেই সব কিছু করে। আমলারা আমলাদের জায়গায় থাকুন, কাজ করুন, তারা কাজ না করলে দেশ চলবে না। কিন্তু আপনি যেমন বললেন যে যার পরামর্শ তাকেই দিতে হবে, শিক্ষা সংক্রান্ত পরামর্শ শিক্ষকের কাছে থেকে নিতে হবে, আমলার কাছে থেকে না। সেই জায়গা হচ্ছে না বাংলাদেশে। স্যার, আমাদের কাছে হাতে একদমই সময় কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য, অধ্যাপক ডক্টর মহাশয় আরিফিন সিদ্দিক। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। যেটি আনোয়ার হোসেন স্যার বললেন যে শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গবেষণা এবং পাঠদানে যে দক্ষতা প্রয়োজন, সেখানে বেশ দুর্বলতা বা ঘাটতি আমরা যেটাই বলি। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি 3 জন শিক্ষকের একটি গবেষণা আর ঘটনায় তাদেরকে পদোন্নতি করা হয়েছে। এ ধরনের ঘটনা তো অন্য বিশ্ববিদ্যালয়েও ঘটে, হামেশাই ঘটে। সেটি রোধের উপায় কি? আমার মনে হয় যে সবচেয়ে প্রথম যেটা দেখা দরকার, সেটা শিক্ষক, তিনি কি প্রাথমিক পর্যায়ের শিক্ষক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, না উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,
তার থেকেও বড় কথা, তিনি একজন শিক্ষক, এবং শিক্ষক একজন অনুকরণীয় মানুষ। তাকে দেখে শিক্ষার্থীরা অনুসরণ করবেন, অনুকরণ করবে, শিক্ষার্থীরা শিখবেন তার কাছ থেকে। তিনি যে শুধু শ্রেণীকক্ষে শেখাবেন তা নয়, শ্রেণীকক্ষে লেকচার দিবেন এবং গবেষণাগারে গবেষণা করবেন তা নয়, তিনি সবসময় শিক্ষক। এবং সেই শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষক, গবেষণাগারে শিক্ষক, শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষক। তা আমরা শিক্ষকদেরকে তো সেই মর্যাদা বা মূল্যায়ন অনেক সময় করছি না। বিশেষ করে আপনি যদি প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের কথা বলেন, সেখানে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাদেরকে প্রাথমিক পর্যায়ে শিক্ষকতার কথা যদি বলেন, তারা অনেকেই সেখানে আর যেতে ইচ্ছুক থাকে না, আগ্রহী হয় না। কারণ সুযোগ সুবিধার কম আছে, সেটা জেনেও অনেক সময় ছেলেমেয়েরা আগ্রহী হতো, কিন্তু এখন সেই সামাজিক মর্যাদাটাও আমরা অনেক সময় দেই না। সামাজিক মর্যাদা প্রাথমিক শিক্ষকদেরকে দেওয়া হচ্ছে না। এই ধরনের নানা সমস্যা আছে। তো আপনি হঠাৎ করে তো বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বাড়িয়ে ফেলবেন, প্রাথমিক পর্যায়ে থেকে এই ছেলেমেয়েরা আসবে, প্রাথমিক পর্যায়ে থেকে মাধ্যমিক পর্যায়ে, তারপর উচ্চ শিক্ষা পর্যায়ে। শিক্ষা তো একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। এটা হঠাৎ করে রাতারাতি একটা ছাত্র বা ছাত্রীকে আপনি মেধাবী করে ফেলবেন আর আগে শিক্ষা যেগুলো সেগুলোকে গুরুত্ব দেবেন না, সেটাও হতে পারে না। নানা সমস্যা আছে। আমি একটা দৃষ্টান্ত বলে আমার বক্তব্য শেষ করবো খুবই সংক্ষেপে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে তখন ওই ভর্তির সময় চলছে। আমাদের প্রবীণ সাংবাদিক মনোহর হোসেন সুন্দরভাবে বলেছেন যে এই বিষয়গুলো এতই টেকনিক্যাল, যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা দরকার। এক ছাত্রী, সে হঠাৎ আমার কক্ষে এসে উপস্থিত, পেছনে তার বাবা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের, কিন্তু তিনি ঢুকে ইতস্তত করছেন। তিনি বারবার বলছেন যে আমি কিন্তু স্যার আসতে চাইনি, আমার মেয়ের জন্য আমি এসেছি। এবং তিনি দাঁড়িয়ে আছেন। আমি বললাম আপনি বসুন, আপনার মেয়েকেও বসতে বললাম। বাবা তুমি বলো কি সমস্যা তোমার। সেই মেয়ে অঝরে কাঁদছে এবং কেঁদে কেঁদে তার যে কথাটা বলছে সেটা হচ্ছে তার ছোটবেলা থেকে স্বপ্ন ফিজিক্স পড়া, ফিজিক্সে লেখাপড়ার ইচ্ছা তার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফিজিক্সের যে আমাদের যে অনুষদ ভিত্তিক ইউনিট ভিত্তিক পরীক্ষা, সেখানে সে ফিজিক্সে ভর্তি হওয়ার জন্য যে ন্যূনতম মার্কস থাকা দরকার সেটা ছিল না বলে, সেটা সে পায়নি বলে, সে আর ফিজিক্সের তালিকায় তার নাম নেই। তাই বললাম আচ্ছা তুমি ফিজিক্স না পাও, তুমি তো অন্য সাবজেক্ট পেতে পারো, আমরা সেটা দেখি। তা না, সে ফিজিক্সই পড়বে। আমি বললাম আর অন্য কোথাও ভর্তি হয়েছো, সুযোগ পেয়েছো? সে বুয়েটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে, কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সে পড়তে আগ্রহী নয়, সে ফিজিক্স। এবং শেষ পর্যন্ত আমি যখন আমার অপারগতা প্রকাশ করলাম একজন উপাচার্য হয়ে, আমি বুঝতে পারছি যে এই মেয়েটিকে যদি ফিজিক্সে সুযোগ দেওয়া যায়, সে নিশ্চয়ই ফিজিক্স খুবই ভালো করবে, কারণ তার জীবনের ছোটবেলা থেকে ফিজিক্স পড়ার ইচ্ছে। কিন্তু আমি জানি যে আমার বিশ্ববিদ্যালয়ের নিয়মে আমি একজন উপাচার্য হওয়ার পরেও কিন্তু তাকে মার্কস না থাকলে ফিজিক্সে দিতে পারবো না। আমি তাকে বহুবার বোঝানোর চেষ্টা করলাম তুমি আন্ডার গ্রাজুয়েট করো ইঞ্জিনিয়ারিং এ, তারপরে তুমি বিদেশে গেলে সেই ধরনের বাউন্ডারি, সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে না, তুমি ফিজিক্সই লেখাপড়া করতে পারবে। কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাইলো না এবং আবার সেইভাবেই সে বিদায় নিল। তা আমি এখন চিন্তা করি বা তখনও চিন্তা করেছি যে এই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, এখানে একজন ছাত্র ছাত্রীর যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করে তাদেরকে যদি সেইভাবে সুযোগ দেওয়া যেত, হয়তো আমরা আরো ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারতাম, গবেষক তৈরি করতে পারতাম, যারা হয়তো ভবিষ্যতে আমাদের জন্য নোবেল পুরস্কারও নিয়ে আসতে পারত। তো এটা দরকার আছে। আমি জানি বাংলাদেশে ফিজিক্সে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখানে লেখাপড়া না করে চলে গেছে, প্রিন্সটনে আছে এবং তাদের এখন নোবেল তালিকায় তাদের নাম পর্যন্ত চলে যায়। তো এই ধরনের, কিন্তু আমরা তো মানে আমাদের এই জনসংখ্যার চাপের কারণে এত ছাত্রছাত্রী যে আমরা তাদের যে পছন্দগুলো সেগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। এটা আমাদের সিস্টেমের যদি দুর্বলতা বলেন সেটা হতে পারে, আমাদের নিয়ম কানুনের যদি দুর্বলতা থাকে সেটাও আছে। কিন্তু আমি বুঝতে পারি যে এই ধরনের বহু মেধাবী ছাত্রছাত্রী, তারা তাদের যে জীবনের শুরু থেকে যে স্বপ্নটা থাকে সেই স্বপ্নটা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এমন ভাবে ভেঙে যায়
যে শেষ পর্যন্ত তারা অন্যদিকে চলে যায় এবং স্যার, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। মানুর হোসেন, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ করে করোনাকালীন সময়ে এটির প্রভাবটা কেমন ছিল বা এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আমি কিছুক্ষণ আগেই বলেছি যে অ্যাকচুয়ালি এডুকেশন সেক্টরটা শ্যাটার্ড বলতে আমি এর মধ্যে ইউনিভার্সিটি এডুকেশন ইজ অলসো ইনক্লুডেড। ক্লাস হয়নি, কিছুই হয় নাই। গুণগত মানের প্রস্তুতি আসি তা আমাকে একটু রেফার করতে হয় প্রফেসর সাহেবের কথায়। আপনি রিসার্চার না, আপনি টিচ করবেন কীভাবে? হোয়াট ইজ দ্য স্ট্যান্ডিং অফ ঢাকা ইউনিভার্সিটি, সে ফর এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড রেটিংস উইথ রিগার্ড টু রিসার্চ? জানেন, অত্যন্ত অপ্রিয়, আমি বলতে চাচ্ছি না এগুলি। রিসার্চে ঢাকা ইউনিভার্সিটির পজিশনটা কোথায় পৃথিবীতে? কিন্তু আমাদের চাইতেও নতুন দেশ বা ছোট দেশ, সেখানেও তো বহু ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো রেটিংস তারা করেছে রিসার্চে, নতুন রিসার্চ তারা করছে। আমাদের এখানে হচ্ছে না, আনফর্চুনেটলি। কেন হচ্ছে না তার কিছুটা কারণ আরফিন সিদ্দিকী সাহেব বলেছেন, কিছুটা কারণ প্রফেসর সাহেবও বলেছেন। এখন এই জিনিসটা, অর্থাৎ বেসিসটা যদি আপনি ঠিক না করেন, দোষ আমরা সবসময় দিচ্ছি প্রাইমারি এডুকেশনের উপরে, যে ওখানে টিচাররা ভালো না, পড়াইতে পারে না, উল্টাপাল্টা শেখায়, ভুল শেখায়, তারা এখানে এসে কী করবে? ওয়েল, কিন্তু যে ছেলেটায় ভুল শিখেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসছে, সে কি ভুল করতে করতে আসছে নাকি? তা তো আর নয়। মাঝখানে করা যেত, অটোমেটিক্যালি এটা কারেক্টেড হয়ে যাওয়ার কথা, তাই তো? তারপরে একটা কথা থাকে যে ভুল শিখে আসছে, আমরা কি করব? এটা একটা গা ছাড়া দায়িত্ব ছাড়া, মানে দায়িত্ব নেওয়ার, দায়িত্ব পরিহার করার একটা ভাব, মনোভাব। এই জিনিসটা বাদ দিতে হবে। এটা পরিহার না করলে পরে আপনার রিসার্চ বাড়াতে না পারলে আপনার ওই ভালো টিচিং হবে না, ভালো টিচিং না হলে ভালো ছাত্র হবে না। মাইন্ডের একটা কথা বলবো, এখানে একটা ব্যাপার আছে, ছাত্রদের যারা স্টুডেন্ট তাদেরও একটা ব্যাপার আছে। একজন প্রফেসর বা লেকচারার হু বা হি অর শি মাইট বি, একটা লেকচারই কিন্তু দিচ্ছে ফর অল, কিন্তু ওই লেকচার শুনে কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে, কেউ ফেল করতেছে। এটারও একটা কারণ আছে, রিসিভিং, কে কতটুকু রিসিভ করতে পারছে। যার ব্যাকগ্রাউন্ডটা ভালো, সার্কামস্টান্সিয়াল বহু পড়াশোনা আছে, নলেজ আছে, সে কিন্তু খুব কুইকলি রিসিভ করতে পারছে। যার ব্যাকগ্রাউন্ডটা দুর্বল বা সার্কামস্টান্সিয়াল কোনো ধ্যান ধারণাই নাই, অন্য কী করে আমি সেগুলি বলবো না, সেটা রিসিভ করবে কোত্থেকে? আপনি একটা দুইটা ব্যতিক্রম দেখিয়ে, এক্সেপশন দেখিয়ে তো জেনারেলাইজ করতে পারেন না কোনো জিনিসকে। ভেরি আনফর্চুনেট। ঢাকা ইউনিভার্সিটির যে নেম অ্যান্ড ফেম, আমি কিছুক্ষণ আগে এসে বলেছি, আমি নিজেও সেই আমরা সবাই সেখানকারই ছাত্র। কাজেই কিছু না কিছু সময় গায়ের মধ্যে একটু লাগে, মানে একটু খারাপ লাগে। একে আমি অকপট জিনিসটা বলছি, প্রত্যেকেই যে আপনি আপনার আলমা মাটার যেখানে সেখানে যে খারাপ লাগতে আপনার লাগবে না, কিছু খারাপ লাগবে না। তা আমার বক্তব্য হচ্ছে গিয়ে এইটুকুই। ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। মানুর হোসেন, অধ্যাপক আরফিন সিদ্দিকী এবং অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।